হিয়া সকাল সকাল উঠে বই হাতে নিয়ে ব্যালকনিতে বসে আছে। বই পড়ার জন্য না, পরিবেশ দেখছে। চশমা চোখটা চারিদিকে বোলাতে থাকে হিয়া। চোখটা যেন সুইমিং পুলের দিকে যায়। দেখতে পায় রুদ্রকে। জিম করছে ছেলেটা, স্যান্ডো গেঞ্জি পরা আর জিন্স। সুইমিং পুলের গা ঘেঁষে উবুর হয়ে দুই হাত ফ্লোরে চেপে ধরে টান টান হয়ে ব্যায়াম করছে। এখন লম্বা চওড়া স্বাস্থ্যকর শরীর যেন মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। হিয়ার মনটা তো কবেই জয় করে নিয়েছে, কিন্তু হিয়ার মনের দহনে মেটায়নি এই লোকটা। হিয়া কষ্ট পেল খুব সেদিন যখন সে রুদ্রকে দেখছিল একটা মেয়ের হাত ধরে রেস্টুরেন্টের ভিতর ঢুকতে। খুব কষ্ট হয় তার। এরপর ভ্যালেন্টাইন ডে এর দিন হিয়া ভেবেছিল রুদ্রকে প্রপোজ করবে, কিন্তু পারল না মেয়েটা। রুদ্র একগুচ্ছ গোলাপ নিয়ে জনসম্মুখে একটা মেয়েকে প্রপোজ করছে। মেয়েটিও তাকে একসেপ্ট করে নিল। এটা দেখে আহত হয় হিয়া। এরপর আবার আরেকটি মেয়ের সাথে ডেট করতে দেখেছে রুদ্রকে। আবার একদিন মদের আড্ডায় কিছু ছেলেদের সাথে দেখে হিয়ার মনে ঘৃণা সৃষ্টি হয় রুদ্রের প্রতি। হিয়ার চশমা পরা চোখটা দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে থাকলো। সে আহত রুদ্রের এমন ব্যবহারে। এমন কেন তার ভালোবাসার মানুষটা? এখন আবার হিয়া দূরে দূরে থাকতে চায়, তো এই লোকটা দূরে যায় না, বরং বেহায়াপনা করে তার সাথে। হিয়ার ভাবনার মাঝে দূর থেকে রুদ্র বলে, হিয়া পাখি। হিয়ার মনটা শীতল হয়ে আসে। চোখটা রুদ্রের দিকে যায়। রুদ্র হাসি হাসি মুখ করে বলে, সকাল সকাল বই নিয়ে বসেছিস? আপনার মতো একাধিক নারী নিয়ে ব্যস্ত থাকলে বুঝি খুশি হতেন? তুই কেন নারী নিয়ে ব্যস্ত থাকবি? সেই তো, আমি তো পুরুষ নিয়ে ব্যস্ত থাকব। ব্যস্ত থাকার আগে তার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিস। কেন? তাকে হসপিটালে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিব। নো টেনশন, ফ্রিতে চিকিৎসা হয়ে যাবে, কারণ আমার ভাই আবার খুব দয়ালু। আফসোস, আপনিও যদি আদ্র ভাইয়ের মতো শুদ্ধ পুরুষ হতেন। সব পুরুষকে শুদ্ধ হতে নেই, নারীদের আঘাত করার জন্য হলেও একটা নষ্ট পুরুষ দরকার। হৃদয়হীন নষ্ট পুরুষ, হিয়া পাখির নষ্ট পুরুষ। হিয়া চলে গেল ভিতরে, আর উত্তর দিল না। নির্লজ্জ মন তার। এক পলক দেখার জন্য সকালবেলা টেনে নিয়ে আসে। দেখা শেষ, এখন লাইব্রেরির দিকে যাবে। বিয়ের পর সর্দার বাড়ির বউদের জন্য নিয়ম আছে। এটা হলো নতুন বউ হয়ে যে কোনো এক ধরনের রান্না করবে। রাজ এখন পিয়াসের সাথে মিটিং রুমে ব্যস্ত আছে। বিরোধী দলের সাথে নাকি তার দলের একজন যোগ হয়েছে। সাথে করে রাজের নাম করে চাঁদাবাজি শুরু করেছে। আরও কিছু কথাবার্তা নিয়ে বসেছে রাজ ও পিয়াস। এদিকে মায়া শাড়িটা ঠিক করে নিজেকে পরিপাটি করে নিচে নেমেছে। মায়াকে দেখে মালিনী বলে, বাড়ির নতুন বউদের কিছু নিয়ম আছে। মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার দাদাজানের আলিশান আসন, যেখানে বসার সাহস রাজ ব্যতীত এই বাড়ির কেউ আজ অবধি দেখায় না, সেখানে গিয়ে বসলো। মালিনী যদিও অবাক হয়ে যায়, কিন্তু ওখানে উপস্থিত সোনালি আর মোহন সর্দার যেন রেগে ফেটে যাচ্ছে। এই বাড়ির রাজকীয় আসন এটা, এখানে বসার অধিকার রাখে এই বাড়ির প্রধান ব্যক্তি। মায়া কাল আসতে পারল না, আজকেই এখানে বসেছে দেখে রাগ মাথায় চেপেছে সবার। এমনটাও না যে তাকে কেউ আহ্বান করেছে বসার জন্য। মোহন সর্দার কিছু বলতে যাবে তার আগে মায়া অগ্নি দৃষ্টি দিল তার দিকে। তবুও মোহন সর্দার থেমে থাকেনি, তেড়ে আসার সাথে বলতে থাকে, আমার বাবার আসনে বসার সাহসিকতা আসে কোত্থেকে তোমার? মায়া ঠোঁটটা তিরস্কারের ভঙ্গিতে করে বলে, বাবার কোন কথাটা রেখেছেন আজ অবধি যে এভাবে বাবার সুপুত্রের পরিচয় দিচ্ছেন? বড় হই আমি তোমার। এই বাড়িতে আরো গুরুজন আছে,
এই আসনে বসার অধিকার তুমি রাখো না। এখানে বড় ভাই না হলে রাজ বসবে, কিন্তু তুমি না। শাহরিম রাজের বউ আমি, স্বামীর স্থানে তো বউয়ের অধিকার বরাবর আগে। সেই অধিকার কাল আমাকে আমার স্বামী নিজে দিয়েছে। আমাদের ছেলেটাকে ভালোই তো বশ করেছ তুমি। সোনালির থেকে এমন কথা শুনে মায়া মুখে হাসি ফুটিয়ে বলে, রিয়েলি কাকি শাশুমা, স্বামীকে বউয়েরা বশ করে এটা তো আমি জানতাম না। হ্যাঁ, এমনটা যদি হতো যে শাহরিম রাজের বউ না হয়ে রাস্তার মেয়ে হতাম, আর সেই রাস্তার মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে ডাইনির নজরে নিজের করে পেতাম, তাহলে মানতাম এটাকে বশ করা বলে। সরি, বাট নো সরি। আমি পরের দিকে লোভাতুর দৃষ্টি দেইনি, আর আমার কাছে এমন কথা ওই ধরনের মহিলা বলতে পারে যারা এমন নোংরা ধরনের। মায়ার কথার মাঝে যে তার অতীত প্রকাশ পায় এটা সোনালির কাছে স্পষ্ট। সোনালি ক্ষণিকের জন্য স্তব্ধ, মনে মনে ভাবছে, কে এই মেয়ে, কি পরিচয় তার, কিভাবে জানলো এত কিছু, নাকি কিছু আন্দাজের উপর অনুমান। মোহন সর্দার এসেই মায়ার হাত ধরে। এটা দেখে মায়াও কোনো অ্যাকশন নিবে, তখন তার চোখ যায় মিটিং রুমের দিকে। রাজ বেরিয়েছে মাত্র দরজা দিয়ে। এটা দেখেই মায়া ডেভিল হাসি দিয়ে নিজেকে নিজেই মোহন সর্দারের হাতের মাধ্যমে ধাক্কা মারে। ফলস্বরূপ রাজকীয় আসনের ওপর উল্টোভাবে পড়ে মায়ার কপালে চোট লাগে। মায়ার কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। মায়ার কাছে এই ব্যথা কিছুই না, যেটা ওর অল্প বয়সে পেয়েছে। সেই তিক্ততা সহ্য করতে পারলে এটা তো তার কাছে কিছুই না। মায়া নাটকীয় ভঙ্গিতে কান্না করে দেয়, চিল্লিয়ে বলে, আহ, একটু কিউরিসিটি নিয়ে না হয় বসেছিলাম এই চেয়ারে, স্বামীর অধিকার নিজের অধিকার ভেবে। এর জন্য আপনি আমাকে ধাক্কা দিয়ে। মায়া উল্টো দিকে থেকেই কান্নার অভিনয় করে। রাত যদিও বুঝতে পেরেছে, কিন্তু সেও এনজয় করছে। তার মায়াবতীর এক এক সময় এক এক রূপ দেখতে তার কাছে ভালোই লাগে। এই তো বাসরে তার গলায় ছুরি ধরেছিল, এখন কিনা নিজেকে আঘাত করে নাটক সাজিয়েছে। মায়া কান্না করে বলে, আমার অপরাধ এটাই যে আমি একজন মৃত ব্যক্তির স্মৃতি জড়িত আসনে বসেছি। মাহমুদ সর্দার মাত্র ঘর থেকে বের হলেন। এতক্ষণ তিনি গ্রামের বাড়ির লোকেদের খোঁজখবর নিতে ব্যস্ত ছিলেন। এসেই মায়াকে এভাবে পড়ে থাকতে দেখে তিনি গটগট পায়ে এগিয়ে এলেন। মায়ার হাত ধরেই উঠিয়ে দাঁড় করালেন। মায়া দাঁড়াতেই ওর কপাল থেকে গড়িয়ে পড়া রক্ত দেখা গেল। এতক্ষণ উল্টো দিকে থাকার কারণে এই রক্ত দেখা যায়নি। রাজ অবাকের সাথে এগিয়ে আসে। মায়ার অভিনয়কে মাথায় না রেখে রাজ নিজে থেকেই মায়াকে আসনে বসিয়ে দেয়। গলা উঁচিয়ে সার্ভেন্টকে বলে, ফার্স্ট এইড বক্স নিয়ে আসো। সার্ভেন্ট বক্স এনে রাজের হাতে দেয়। মাহমুদ সর্দার গভীরের খবর জানেন না, তবে শেষের কথা শুনে এটুকু আন্দাজ করেছেন যে এই চেয়ারে বসার কারণেই মায়ের এই অবস্থা। মাহমুদ সর্দার চোখ বড় বড় করে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলেন, কোন সাহসে তুমি আমার বৌমাকে অপমান করো? রাজ মায়ার কপালে ব্যান্ডেজ করে দিচ্ছে। এদিকে মায়ার চোখটা সোজা মোহন সর্দারের দিকে। তাকে অপমানিত হতে দেখতে খুব ইচ্ছা করছে মায়ার, তাই মনে মনে শয়তানি হাসি রেখে কান্নারত ঠোঁটে বলে, আমি এই বাড়িতে থাকবো না। মাহমুদ সর্দার মায়ার দিকে ফিরে বলেন, কেন মা? সত্যি বলতে কাল আপনাদের বলিনি, বাড়াবাড়ি কিছু হয়ে যাবে তাই, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। আমি যখন বাড়িতে প্রথম পা রাখি ওখানে আমি পড়ে যাওয়ার পর কেরোসিনের গন্ধ পাই। এখন ফ্লোরে কেউ নিশ্চয়ই কেরোসিন রাখবে না। আবার এই বাড়িতে আমাকে নিয়ে যদি কারো বেশি সমস্যা থাকে তো সে এই মোহন সর্দার আর তার স্ত্রীর। এমনিতেই অপমানের ওপর অপমান করেই যাচ্ছে, তার উপর আবার আজ আমাকে।
মায়ার কান্নার পরিমাণ বেড়ে গেল। মাহমুদ সর্দার এবার মোহন সর্দারের দিকে ফিরে চোখ রাঙালেন। রাজ এবার মায়ার কানের কাছে মুখটা নিয়ে বলে, মায়াবতীকে এভাবে নাটকবতী সাজে মানায় না, কেমন যেন ওভার অ্যাক্টিং লাগছে। ভাগ্যিস বাবা আমার মাসুম বাচ্চা, তাই তোমার নাটকে ফেসে গেল। তোমার বর হয়ে আমি এই ভুল একদম করিনি মায়াবতী। মায়া চোখটা লাল রক্তিম করে তাকালো রাজের দিকে। রাজ একটা উড়ন্ত চুমু দেখিয়ে মুখের উপর হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দিল এখন সে মুখটা বন্ধ করে রাখবে। খেলা তো বউ দেখিয়ে দিল, খেলছে এখন বাবা। বর হয়ে এতে পার্টিসিপেট করার সুযোগটা পাচ্ছেই না। মাহমুদ সর্দার ক্ষিপ্ত কণ্ঠে বললেন, তুমি ওর থেকে বড়, তাই তোমাকে দিয়ে আমি ওর কাছে ক্ষমা চাইতে বলতে পারি না। বড় ভাই হিসেবে একটা আদেশ দিতে চাই, আমার ছেলের সংসারে আগুন লাগাতে এসো না, তুমি আর তোমার বউ। মোহন সর্দার কিছু বলতে নিবে তার আগে সোনালি বলে ওঠে, আপনার বৌমাকে যে এত আশকারা দিচ্ছেন, মেয়েটা কে, কার সন্তান, এগুলো খোঁজ জানেন নাকি নেওয়ার প্রয়োজন বোধ করেন না? আজকাল কত টেররিস্ট ঘুরে বেড়াচ্ছে জানেন? এই মেয়ে যে নিজ কুচক্র চালাবে না এর কি গ্যারান্টি? আমার ছেলেটা মন্ত্রী এমনি এমনি হয়নি, যথেষ্ট ভালো মন্দ বোঝার মতো জ্ঞান বুদ্ধি নিয়েই সে জনগণের দায়িত্ব নিয়েছে। যেখানে বিষয়টা তার বউয়ের, সে নিশ্চয়ই ভালো জানবে সবকিছু। সোনালি চুপ করে গেল। মাহমুদ সর্দার মুখ খোলার লোক না, এই মায়ের কারণে যেন তার মুখে বুলি ফুটেছে। এই পর্যন্ত সে তার চোখে দেখেনি, আবার কানেও শোনেনি যে মাহমুদ সর্দার কড়া কথা বলতে পারেন। মোহন সর্দার এবার মুখ খুলল, রাগ দেখিয়ে বলে, ভুলে যেও না ভাই, এই আসনে বসার অধিকার বাবা দুজনকে দিয়েছিল, যার জন্য এখানে এই মেয়ের বসাটা আমি আপত্তি করতেই পারি। বাবা কাদেরকে এখানে বসার অনুমতি দিয়েছিল? একজন রাজ, আর একজন তার। বলতে চেয়েও মুখটা আটকে গেল মোহন সর্দারের। মাহমুদ সর্দার ভাইয়ের চোখে চোখ রাখলেন, কথাটা যেন মোহন সর্দারের গলায় আটকে আছে। মায়া অধিক আগ্রহে অপেক্ষা করছে শেষ নামটা শোনার জন্য। মোহন সর্দারের চোখ দিয়ে যেন পানি আসতে নেয়, যেটা দেখে মায়ার মনটা জ্বলতে শুরু হয়। নাটকের থেকে কম কিছু তার কাছে লাগছে না। মাহমুদ সর্দার বলেন, কি হলো বলো, আরেকজনকে? মোহন সর্দার করুণ চোখে তাকালো। মাহমুদ সর্দার হেয়ালি করে বলেন, যার জন্য এত দয়া মায়া মনে পুষে রাখছো তাকেই তুমি হারালে। না তুমি তাকে হারানোর সুযোগ দিতে, আর না তোমার অস্তিত্ব তোমার থেকে হারিয়ে যেত। মোহন সর্দার নিজেকে শান্ত করে বলে, মানলাম মোহনা মারা গেছে, তাই ওকে এখানে আনা সম্ভব না, কিন্তু রাজ তো আছে এখানে। রাজের বউ বসার অধিকার রাখে কিভাবে, যেখানে মোহনা হারিয়ে যাওয়ার পর রাজ এই আসনে বসতে নারাজ? মাহমুদ সর্দার একবার মায়ার দিকে তাকালেন, সেই সাথে মায়াকে দেখছে রাজ। মায়ার মনের মধ্যে কি বইছে এটা এরা দুজন খুব ভালো করেই জানে। রাজ চাইলেও এখন মায়াকে নিজের বক্ষে স্থান দিয়ে সান্ত্বনা করতে পারবে না, কারণ মায়া খুবই চালাক। সে বুঝে যাবে রাজ কেন তাকে আগলে রাখতে চায়। রাজ জোরে গলায় ডাক দিল হিয়াকে। হিয়া উপন্যাসের বইতে ডুবেছিল, কোনো দিকে তার নজর নেই। রাজের এমন জোরে ডাক শুনে সে চলে আসে। মায়ার কপালে ব্যান্ডেজ দেখে বলে, কি হয়েছে ভাবির? ওকে নিয়ে ভিতরে যা। হিয়া এসে মায়াকে নিয়ে যেতে নেয়। মাহমুদ সর্দার তখন মোহন সর্দারের উদ্দেশ্যে বলেন, নিজের মেয়েকে তুমি নিজের কুকর্মের কারণে হারিয়েছ। কর্মের ফল বাতাসে নড়ে। তোমার কর্ম তোমাকে আজ ব্যর্থ করে দিল। তোমার নিজেরও একটা ছেলে সন্তান আছে, তবুও তোমার তাতে কোনো সুযোগ সুবিধা নেই। মোহনা সর্দার যদি জীবিত থাকতো তাহলে বুঝতে
তোমার জীবন কতটা আলোকিত থাকতো। আর সুন্দরী ফর্সা বউ আর ছেলে সন্তান থেকেও সেই আলোকিত জীবন তুমি পেলে না। ভাই হয়ে তোমার প্রতি আমার করুণা জাগে। সব কথার ঊর্ধ্বে একটাই কথা, এই আসনে বসার অধিকার শাহরিম রাজের বউ মেহেরুন জাহান মায়া রাখে। এই নিয়ে দ্বিতীয় অভিযোগ আমি শুনব না। মায়ার পা যেন আটকে যায় যখন সে শোনে মোহনা সর্দার মারা গেছে। নিজেকে জীবিত রেখেও মৃত বানাতে হয়েছে তাকে। হিয়া বলে ওঠে, কি হলো ভাবি? মালিনী এবার ওদিকে তাকিয়ে বলে, আচ্ছা, কথা তো ঘুরিয়ে পেঁচিয়ে সরে যাচ্ছে। আমি বলতে চেয়েছি এক কথা, এখানে আসলো অন্য কথা। মাহমুদ সর্দার মালিনীর দিকে ফিরতে মালিনী বলে, মায়া এ বাড়ির নতুন বউ, ওকে কিছু রান্না করে খাওয়াতে হবে। মাহমুদ সর্দার বলেন, ওর কপালের যে অবস্থা, ও এখন কিভাবে রান্নাঘরে যাবে? দেখো, আমি তো ওকে ভারী খাবার রান্না করতে বলিনি। আমি বলেছি ওর পছন্দ মতো ও যেটা পারে ওটাই রান্না করে দিবে। সবাই মায়ার দিকে তাকালো। মায়া বলে, কি রান্না করতে হবে আমাকে? মালিনী ভেবেচিন্তে বলে, যেহেতু তুমি এখন রান্না করার মানসিকতায় নেই, তাই সহজেই রান্না যায় এমন রান্না করো। হালিম রান্না করতে পারো? এটা তো প্যাকেটেই সব আছে, শুধু মটন কষিয়ে গরম পানিতে মিশিয়ে হালিম মিক্স করতে হবে। মায়া রাজি হয় রান্না করতে। হিয়া যেতে নেয় মায়ার সাথে, কিন্তু বাধা দিল মালিনী। বলে, ওকে কেউ সাহায্য করবি না। মায়া মৃদু হাসল। সে এই বাঙালি রান্না পারবে না, এটা কোনো কথা? সে তো আশ্রমের লোকের জন্য এক এক সময় এক এক রান্না করে। হালিম রান্না বেশ কয়েকবার করেছে। এখন মডার্ন হয়ে থাকা মানেই সবাই মনে করে রান্না বান্নায় মেয়েরা পিছিয়ে। রাজ বিড়বিড় করে মাহমুদ সর্দারের কানে কানে বলে, তোমার এই সেকেন্ড বউ আমার ফার্স্ট বউকে এত খাটিয়ে মারতে চায় কেন বাবা? মাহমুদ সর্দার যে এতক্ষণ তার বউয়ের হয়ে প্রতিবাদ করলো, এগুলোর জন্য একটা থ্যাঙ্কস সে তো পেল না। অথচ এখন যেই মালিনী মায়াকে কথা শুনিয়ে দিল, অমনি ছেলে তাকে কানে কানে খোঁচা মারছে। মাহমুদ সর্দার আফসোসের সাথে বললেন, ওটা তোমার সেকেন্ড মাকেই জিজ্ঞাসা করো। আমি তো তার মনের কাছে কান পেতে নেই যে সব জেনে যাব। এই তোমাদের অত্যাচারে আমার বউ আমাকে ভালোবাসবে না, তখন তোমাদের এক একজনের নামে আমি মামলা করব বলে দিলাম। তুমি তোমার বউয়ের জন্য বাবা মাকে জেলে ঢুকিয়ে দিবে? মন্ত্রী হিসেবে বউয়ের প্রতি এটা একটা কর্তব্য। নারী নির্যাতন সোজা মন্ত্রীর বউয়ের ওপর। এটা জনগণ জানলে আমার মান সম্মান থাকবে বলে তোমার মনে হয়? এর থেকে ভালো যে তোমাদের নামে মামলা দিয়ে নিজেকে লয়াল প্রমাণ করা। তোমার মতো ছেলেকে লয়াল ভাবতেই আমার বিবেকে বাধে। এই বিবেকের দরজাটা একটু বড় করো, তাহলে দেখবে বিবেকে কিছুই বাঁধবে না। মাহমুদ সর্দার কিছু না বলে চলে গেলেন নিজের ঘরে। এখন আবার মায়ার রান্নার জন্য অপেক্ষা। মায়া চলে গেছে রান্নাঘরে। কোমরে শাড়ি গুজে রেখেছে মায়া। ক্যাবিনেট থেকে রান্নার জিনিসগুলো নিয়ে রান্না চাপালো। কিছু একটা ভেবে একটা বড় হাঁড়িতে দুধ ঢালতে লাগলো। পোলাওর চাল ধুয়ে পাশে রাখলো। ইচ্ছা করছে পায়েস রান্না করবে। খুব খুশি সে, একটার পর একটা বাজিমাত করে। রান্নার মাঝেই মায়া অনুভব করলো তার কোমর দিয়ে একটা বলিষ্ঠ হাত চলে যাচ্ছে। মায়া জানে এটা কার হাত। মায়া পিছন ঘুরে বলে, রান্না করছি আমি। হালিম রান্না করতে বলেছিল, পায়েস কেন? ইচ্ছা হলো। কেন, আপনার আপত্তি আছে? অফকোর্স নট। বলেই রাজ মায়ার কপালের ব্যান্ডেজের দিকে তাকালো। মায়া রাজের দিকেই চোখ আবদ্ধ রেখেছে। রাজ মায়ার কপালের ব্যান্ডেজের ওপর ঠোঁটটা ছুঁয়ে গুনে গুনে 7টা চুমু দিল। আরো কয়েকটা দিতে যাবে, তখনই সেখানে আসলো মিলি। মিলি ফোনে কথা বলতে বলতে ঢুকছে, তাই রাজ বুঝে যায় আর দূরে সরে বিড়বিড় করে বলে, আমার সংসারের দুশ্মন। মিলি রান্নাঘরে প্রবেশ করে মায়া ও রাজকে দেখে হেসে দিল। কান থেকে হেডফোন খুলে গলায় ঝুলিয়ে বলে, তুমিও আছো ব্রো?
কেন আমার বউয়ের কাছে আমাকে থাকা বারণ নাকি? এটা শিওর জানি না, কিন্তু তোমার বউকে পাহারা দেওয়ার হুকুম আছে। কে পাহারা দিতে বলেছে? কাকি আর মম। মায়া কোনো রিয়াকশন না দেখিয়ে দুধে চিনি ঢালতে থাকে। অন্য পাত্রে পোলাও ফুটিয়ে নিল। মিলি পায়েসের ঘ্রাণ পেল, চোখ বন্ধ করে বলে, আহ কি সুন্দর ঘ্রাণ, কিন্তু মম যে বলল তুমি হালিম রান্না করবে। ভাবলাম আজকে একটু পায়েস রান্না করি, প্রথম এন্ট্রি সর্দার বাড়িতে, তাই। রাত চলে গেল। মিলি ওর মতো ফোন টিপছে, মায়া নিজের মতো করে রান্না করছে। হালিম রান্না শেষ করে পাশেই রেখেছে। মিলি তার মতো ব্যস্ত ফোনের দিকে। মায়া একবার সেদিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। কিছু একটা ভেবে মুচকি হেসে ঝালের গুঁড়ার কৌটা হাতে নেয়। সমস্ত ঝাল হালিমের সাথে মিক্স করে দিল মায়া। মনে মনে বলে, আমার মাকে যেভাবে তিলে তিলে অত্যাচার করে বের করেছিলেন মিথ্যা অপবাদ দিয়ে, আমিও ঠিক তাই করব, তবেই না আমার কলিজা ঠান্ডা হবে। মায়ার মুখে ভয়ঙ্কর হাসি। পায়েস রান্না শেষ করে মিলির দিকে ফিরে বলে, আমি সবাইকে ডেকে আসি। এই না না, আমি যাচ্ছি, তুমি টেবিলের কাছে যাও। তাহলে তুমি বাসার সবাইকে ডাকো, আমি মন্ত্রীমশাইকে ডেকে আনি। মিলি মৃদু হাসলো। মায়া উপরে চলে গেল। ঘরে ঢুকে দেখলো রাজ বিষণ্ণ মনে বসে আছে কিছু ফাইল নিয়ে। মনে হচ্ছে কোনো একটা কাজের সমস্যা তার, হয়তো বিষয়টা নিয়ে মায়া জানে। তাই তো রাজকে বিষণ্ণ দেখে মায়া হাসলো। একদিকে রাজের বদনাম, আরেকদিকে সোনালি ও মোহন সর্দারের অপমান, এই দুটো দিয়েই তো সে এখন মজা নেবে। মায়া ঘরে প্রবেশ করে বলে, খাবার তৈরি মন্ত্রী মশাই। রাজ ঘুরে তাকালো মায়ের দিকে। এখনো কোমরে শাড়ির আঁচলটা গুজে রাখা। রাজ ঠোঁট কামড়ে বলে, এভাবে গিন্নি গিন্নি লুকস দিয়ে আছো কেন? বউকে হটি লাগে তো। মায়া কিছু না বলে ভ্রু কুঁচকে আছে। রাজ বলে ওঠে, সুন্দরী বউদের গিন্নি সাজলে মনে প্রেমের ঘণ্টা বাজতে থাকে। যত সব ফালতু কথাবার্তা। বরের থেকে প্রেমের বার্তাকে তোমার কাছে ফালতু বার্তা মনে হয় মায়াবতী? নিচে চলুন, সবাই অপেক্ষা করছে। তুমি এখন এখানে কেন? সবাই অপেক্ষা করলে? আপনাকে ডাকতে এসেছি। হঠাৎ? স্বামী না খেয়ে থাকলে তো স্ত্রীর দায়িত্ব তার খোঁজ নেওয়া, সেই দায়িত্ব পালন করছি। সোফা থেকে লাফিয়ে দাঁড়ালো রাজ। মায়া কিছু বুঝলো না। রাজ মায়ার কাছে এসে বলে, স্বামীকে মানে আমাকে, স্ত্রী মানে তুমি খোঁজ নিতে এসেছো, এটাই বলতে চাও তো তুমি? এছাড়া আর কি বোঝানো যেতে পারে? অন্যান্য স্বামীরা এই স্বামী ডাক শুনলে কি করে জানি না, কিন্তু বিশ্বাস করো মায়াবতী, তোমার মুখে এই স্বামী ডাক আমার কাছে যেন লাগলো এক বিপদের আভাস। রাজ কথাটা মায়ার চোখের দিকে তাকিয়ে বলে। মায়া এতক্ষণ নাটকীয় ভঙ্গিতে হাসি হাসি ভাব এনে কথা বললেও এখন সে রাজের মুখের দিকে সন্ধিহান নজরে তাকালো। রাজ কি তবে জেনে গেল সে আসল মোহনা সর্দার? সেই মোহনা সর্দার যাকে এক ঘন কালো অন্ধকার রাতে তার মায়ের সাথে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। রাজ যদি সব জেনে যায় তাহলে তো তার প্রতিশোধ নেওয়া সম্ভব হবে না। এমনটা ভেবে মায়া আবারও ভাবল, এই লোক সব জানলেও সমস্যা কি? আগে এটাকে মেরে এর মৃত্যুর দায় বানিয়ে দিব সোনালি আর মোহন সর্দারের ঘাড়ে। মামলা খতম। মায়ার হুঁশ ফিরল রাজের এক চুমুতে, তাও আর কোথাও না, সোজা তার নাকের ওপর। মায়া ভ্রু কুঁচকে তাকালো। রাস্তার এক আঙ্গুল দিয়ে মায়ার নাক ছুঁয়ে বলে, আমার দুষ্টু মায়াবতী। বলেই বের হয়ে গেল রাজ। রুদ্র আর আহান সর্দার এসেছে সকাল সকাল। ওরাও এখানেই প্রায় প্রায় খাওয়া দাওয়া করে। মাহমুদ সর্দার তাদেরকে আজ এখানে আসতে বলেছে। হিয়া নিচে নেমে রুদ্রকে দেখে। রুদ্র ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে রেখেছে। হিয়া এটা দেখে মুখ ভেঙচি দিয়ে মাহমুদ সর্দারের পাশে বসতে নেয়, কিন্তু পারল না বসতে। তার আগেই শিয়া ওখানে বসে। হিয়া রাগ দেখিয়ে বলে, এই চেয়ারে আগে আমি বসতে চেয়েছিলাম, তুই বসতে আসলেও বসতে পারিসনি। কোন চিন্তায় মগ্ন ছিলি যে 1 মিনিটের জায়গায় 10 মিনিট লাগিয়ে দিস? আমি যে কয় মিনিট লাগিয়ে দেই না কেন, তুই কেন বসবি এখানে? আমি বাবার পাশে বসবো।
বাবা কি তোর একার যে তুই বাবার কাছে বসবি? বাবা আমারও। তোর বাবা জেনে আমার কি রে ভুটকি? এই শুটকি, একদম আমাকে ভুটকি বলবি না। নিজে শুটকি আবার আমাকে বলে ভুটকি। তোর কোন দিক থেকে মনে হয় আমি শুটকি? তোর মতো ভুটকি না বলে আমাকে শুটকি বলতে পারিস না? আলবৎ বলতে পারি। তুই যদি আমাকে ভুটকি বলিস তাহলে আমিও তোকে শুটকি বলতে পারি। লিসেন ভুটকি, আমি পারফেক্ট আছি, পাটকাঠি না যে শুটকি বলবি। লিসেন শুটকি, আমিও পারফেক্ট আছি, কুমড়ার মতো ফুলে নেই আমি যে তুই ভুটকি বলবি। কুমড়োর মতো না হলেও খাদক, আর যারা খাদক তারা মোটু হয় তাড়াতাড়ি। এমনিতেও তুই আমাদের সবার থেকে একটু বেশি স্বাস্থ্যবান। তাতে তোর কি? আমি কি তোর বাবার টাকায় খাই? আমি আমার বাবার টাকায় খাই। রাজ নিচে নামছিল। শিয়ার মুখে এহেন কথা শুনে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে, এক বাবার দুই মেয়ে হয়েও কিনা বড় মেয়ে বলে তোর বাবার টাকায় খাই, আমি নিজের বাবার টাকায় খাই। এটা তো সন্দেহজনক ব্যাপার। তুমি নিজের ব্যাপারে ভাবো, আমার মেয়েদের নিয়ে আমি ভাবতে পারবো। রাত চেয়ার টেনে বসে সামনের ফ্রিজ থেকে এক পিস আপেল নিয়ে খেতে থাকে। হিয়া উপায় না পেয়ে বসে পড়ল রুদ্রের পাশে। ওখানেই বর্তমানে চেয়ার ফাঁকা। মায়া নিচে নামছে। মায়ার মাথায় নীল শাড়ির লম্বা আঁচল দিয়ে মুখে মিষ্টি ঝুলানো হাসি আছে। রাত সেদিকে তাকাতেই ওর গাল থেকে আপেলের টুকরো আপনা আপনি পড়ে যায়। রাজ অবাকের সাথে মায়ের দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের আবার নতুন করে কোন রূপ দেখানোর ইচ্ছা জাগলো? মায়া হাসি হাসি মুখ করে বলে, আমি খাবার দিয়ে দেই সবাইকে। মাহমুদ সর্দার বলেন, হ্যাঁ মা, তুমিই দাও। রাজ বিড়বিড় করে বলে, আমার বউ পেতেছে ফাঁদ, আমার বাবা তাতে দেয় পা। রুদ্র বিড়বিড় করে বলে, ডালমে কুছ তো কালা হে। হিয়া রুদ্রের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করতেই হিয়ার চশমাটা একটু নিচে নেমে নাকের দিকে ঝুঁকে যায়। রুদ্র তার বাম হাতের এক আঙ্গুল দিয়ে চশমাটা ঠিক করে দিয়ে বলে, এভাবে তাকাচ্ছিস যেন আজকের ব্রেকফাস্টে খাবার না, আজ তো আমাকে গিলে খাবি। আমাকে কি আপনার রাক্ষসী মনে হয়? একদমই না। তবে রাক্ষসী হলে ভালোই হতো, আপনাকে গিলে না খেয়ে সোজা পৃথিবী থেকে ভস্ম করে দিতাম। এই জন্যই তো তুই আমার সুইট হিয়া পাখি। আহান সর্দার চামচে হালিম নিয়ে গালে ঢোকানোর আগে বলে, ও তোমাদের বলা হয়নি পরশুদিন আদ্র আসবে। থেমে গেল শিয়ার হাত, মুখটা লজ্জায় ভরে গেল। আহান সর্দার কথাটা বলেই মুখে হালিম ঢোকালেন। কিছুক্ষণ আরামের সাথে খাওয়ার পরই তার মুখ বন্ধ হয়ে গেল। মাহমুদ সর্দার নিজেও চামচটা মুখে ঢোকানোর আগে বলেন, ও তাহলে তো আরো ভালো হলো, আদ্র আসার পর রিসেপশন পার্টি হবে। বাকিটা আর বলতে পারলেন না, তারও মুখ বন্ধ হয়ে গেল। মালিনী, সোনালী ও মোহন সর্দার এরা ঢকঢক করে পানি পান করছে। টেবিলের ওপর থাকা দুটো জগ যেন কারাকারি শুরু। হিয়া আর শিয়া হা হয়ে দেখছে, কারণ ওরা গালে দেয়নি খাবার। রুদ্রের ঠোঁট লাল। হিয়া দেখেই বুঝে যায় খুব ঝাল লেগেছে তার। এদিকে বাবা কাকাদের অবস্থাও তাই। হিয়া দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে লেবু আনে। লেবুর পিস সবার হাতে দিয়ে বলে, একটু করে লেবুর রস জিহ্বায় দাও, ঝাল কমে যাবে। সবাই তাই করলো। রাজ মুখের ঝাল কমিয়ে বিড়বিড় করে বলে, যেই সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। ওটা স্বামী ডাক ছিল না, আসলে আসামি হয়ে স্বামী ডাকতে এসেছে। রুদ্র চেয়ার থেকে উঠে রাজের পাশে থাকা জগ থেকে পানি নিয়ে গিলে বলে, তোমার বউ রাগ মেটাবে ভালো কথা, কিন্তু আমার অন্যায়টা কোথায় ব্রো? যারা রাগের যোগ্য তাদের উপরেই ঝাল দিয়ে রাগ মেটালে হতো, আমরা তো কিছু বলতাম না। যেখানে স্বামী নিজেই বউয়ের কাছে সুরক্ষিত না, সেখানে তুই দেবর হয়ে কিভাবে বাঁচতে চাস? সোনালী পানি গিলে বলে, এতগুলো ঝাল কেউ দেয়? মারতে চাও নাকি আমাদের? মায়া অবাক হওয়ার অভিনয় করে বলে, কি বলছেন কাকি শাশুমা?
এখন না বোঝার ভান করছো তুমি? এত ঝাল খেয়েই গাল লাল হয়ে গেছে। মায়া মুখে হাত দিয়ে বলে, আমি তো সব ঠিকঠাক দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি তো খাবারটা মুখে নিয়েছিলাম, পারফেক্ট ছিল সব কিছু। তাহলে ঝাল লাগলো কিভাবে? খুব বেশি ঝাল ছিল? তা না হলে কি আমরা জগ নিয়ে কাড়াকাড়ি করি? কিন্তু আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি ঝাল বেশি দেইনি। মন্ত্রীমশাই ছিল তো রান্না করার সময়। রাজ ঢেকর গিলে। এভাবে তাকে মেয়েলি কথাবার্তায় না টানলেও হতো বলে মনে হচ্ছে তার। মাহমুদ সর্দার ভ্রুকুটি করে রাজের কাছে প্রশ্ন ছুড়ল, তুমি ছিলে নাকি রান্নার সময়? রাজ মাথাটা উপর নিচ করে। মাহমুদ সর্দার আবারও প্রশ্ন করেন, মায়ামা কি খাবারটা মুখে নিয়ে টেস্ট করেছিল? হ্যাঁ, এটা সত্যি। মায়া হালিম রান্না করার সময় মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখেছিল। এক পিস মাংস খেয়ে মনে মনে এমনভাবে কথা বলেছিল যেন রান্নাটা ঠিক ঠিক হয়েছে। তাই রাজ হ্যাঁ বলে দিল। মাহমুদ সর্দার চিন্তিত হয়ে বলেন, তাহলে এতগুলো ঝাল দিল কে খাবারে? মায়া মাথাটা নত করে বলে, কিছু মনে না করলে আমি একটা কথা বলি? হ্যাঁ বলো। আমার বদনাম তো অবশ্যই আমার স্বামী, শাশুড়ি বা শ্বশুর চাইবে না। আমার মনে হয় এই কাজ সেই করেছে যে আমাকে সহ্য করতে পারে না। কার কথা বলছো তুমি? মাহমুদ সর্দারের প্রশ্নে মায়া কাঠিন্য দৃষ্টিতে আঙ্গুল তাক করল সোনালির দিকে। সোনালি চিল্লিয়ে উঠবে তার আগেই মায়া বলে ওঠে, আমি শিওর না। আমি তো শুধু দুইয়ে দুইয়ে চার করে বলতে চাচ্ছিলাম। মোহন সর্দার রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কিসের দুয়ে দুয়ে চার? মায়া মনে মনে ফুঁসে ওঠে, সামনেই ফলকাটা ছুরি। ইচ্ছে তো করছে নিজের বাবাকেই এখানে খুন করতে। মাকে ঠকিয়ে পরকিয়া করেছে এই লোক, আবার বাড়ি থেকে বের করে এক ট্রাক অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করার প্ল্যান করেছিল। এই লোককে বাবা বলতেও ঘৃণা লাগে, আর সে আবার সেই নষ্টা মহিলার হয়ে কথা বলছে। মায়া মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে মমতার দৃষ্টিতে বলে, আসলে রান্নার সময় আমাকে পাহারা দিতে মিলি আসে। তার আগে তো খাবার সব ঠিকই ছিল। আমিও মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখেছিলাম। তখন তো আমার ঝাল লাগেনি। আর মিলিকে নাকি কাকি শাশুমা পাঠিয়েছিল। রান্নার শেষে আমি তো আমার স্বামীকে ডাকতে গিয়েছিলাম। এর ভিতরে কি হয়েছে আমি জানি না। মায়ার মুখে স্বামী ডাক শুনে বিষম উঠল রাজের। বাসরে যে নারী ছুরি দিয়ে আঘাত করতে চায়, এখন আবার সেই নারী স্বামী বলে কত ভালোবাসা দেখায়। মাহমুদ সর্দার চুপ করে সব শুনলেন। সে কিছু বুঝেছে কিনা কেউ জানেন না, কিন্তু সে রাগী দৃষ্টিতে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলে, তোমরা কি চাও আমরা ভাইয়েরা হাড়ি আলাদা করি? মোহন সর্দার স্তব্ধ, অবাকের সাথে বলে, দুদিনের মেয়ের জন্য আজ হাড়ি আলাদা করতে চাও তুমি? তুমি যাকে দুদিনের মেয়ে বলছো সে আমার ঘরের লক্ষ্মী। তাকে তোমার বউ এভাবে হেনস্থা করতে পারে না। খুব ভালো করেই জানা আছে এসব টেকনিক। প্রথমে মিষ্টি মুখে বাধা দেওয়া, তারপর আবার মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। এটাই তো করে এসেছে তোমার বউ শুরু থেকে। প্রথমে যার সাথে করেছিল সে আমার কেউ ছিল না। তোমাকে বাধা দিতে যে অধিকারের কথা বলে পিছিয়ে দিয়েছিলে। আজ কিন্তু এটা পারবে না। আজ এটা আমার ছেলের বউ, মাথায় রাখবে কথাটা। ষড়যন্ত্র না করলেও আজ ফেঁসে গেল সোনালি। রাগ উঠল মাথার ওপর। মায়ার চোখের দিকে তাকিয়ে বুঝলো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। এই মেয়ের মাঝে কিছু তো একটা আছে। মোহন সর্দার কিছু বলতে চাইলে সোনালি আটকে দিল। সে নিজেও কম না, বরং মায়ার থেকে কুচুকরে বুদ্ধিতে সেই বেশি এগিয়ে। রাজের পাশে এখনো দাঁড়িয়ে আছে রুদ্র। রাজ হাতের ইশারা করে রুদ্রকে ঝুঁকতে বলে। রুদ্র ঝুঁকে ওর কান রাজের দিকে এগিয়ে দিতেই রাজ বলে, কোনোদিন দেখেছিস খাল কেটে কুমিরকে সোজা মাথায় নিয়ে নাচতে? না তো। তাহলে দেখে নে আমার বাবা আর আমার বউকে। মানে এই যে একজন ফাঁদ পেতেছে আর একজন খাল কেটে কুমির এনে সোজা মাথায় নিয়ে নাচছে।
রুদ্র হেসে দেয়। রাজ বলে, আবে বেটা রুদ্র, হাসিস না, আমার বাপটা এখনো অবুঝ, না হলে বৌমার ট্র্যাপ তার মগজে ঢুকলো না, এটা হতে পারে না। রুদ্র এবার জোরে জোরে হেসে দিল। সবাই সেদিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। মায়া এবার সবাইকে শান্ত দেখে বলে, মানছি আমার রান্নাটা খারাপ হয়েছে, কিন্তু আমি আরও একটা খাবার রান্না করেছি। কি? আনছি। মায়া রান্নাঘর থেকে পায়েস আনলো, সবাইকে পরিবেশন করে বলে, আমি একটা কাজ করতে চাই। বলো। আশ্রমের বাচ্চাদের এই পায়েস খাওয়াতে চাই। ঢাকায় আসার পর ওরাই আমার কাছের লোক ছিল। আজ আমার বিবাহিত জীবনের প্রথম দিন, ওদেরকে জানানো দরকার। মাহমুদ সর্দার খুশি হয়ে বলেন, আচ্ছা তাহলে পায়েস পাঠানোর ব্যবস্থা করো, আর সাথে করে কিছু ফল দেওয়া হোক। মায়া রাজি হলো। সবাই পায়েস খেয়ে খুশি হলো। শিয়া প্রশংসা করলো সব থেকে বেশি, বলে, তোমার হাতে অমৃত আছে ভাবি। মায়া মনটা খারাপ হওয়ার ভান করে বলে, হালিমটা তোমাদের তৃপ্তি করে খাওয়ানো গেল না, আসলে আমারই ব্যাড লাক। তবে পায়েসের কথাটা আগে কাউকে না জানিয়ে ভালোই করেছি, তাই তো এখন তোমরা তৃপ্তি করে খেতে পারলে। মায়ের মুখে এমন কথা শুনে সোনালি রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মাহমুদ সর্দার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। মায়ার মাথায় হাত বুলিয়ে বলেন, অনেক ভালো রান্না করেছো তুমি। বলেই মালিনীর দিকে ইশারা করতেই মালিনী এক গোছা চাবি দিল। সেই চাবি মায়ার হাতে দিয়ে বলেন, আজ থেকে এই সংসারের দায়িত্ব এই বাড়ির নতুন জেনারেশনের বড় বউয়ের। কেউ কিছু বলতে পারবে না, কারণ এটাই নিয়ম। মায়া চাবিটা নিয়ে মিষ্টি হাসি দিয়ে তাকালো সোনালির দিকে। একদিন এই চাবির জন্য শাহানা পারভিনের হাত পুড়িয়ে দেয় সোনালি। মায়া এটা জানে না চাবি মালিনীর কাছে না থেকে শাহানা পারভিনের কাছে কেন ছিল, শুধু জানে এই চাবির জন্য তার মাকেও অনেক অত্যাচার সইতে হয়। মনে মনে মায়া বলে, अभी तो रिटर्न गिफ्ट देना बाकी है। সকালের ব্রেকফাস্টের ট্রে নিয়ে যারার ঘরে ঢুকলো বীর। ভিতরে ঢুকে দেখলো যারা এখনো ঘুমে বিভোর। বীর যারার ঘুমন্ত মুখশ্রী দেখে ট্রেটা টেবিলের ওপর রাখলো, অতঃপর জানালার পর্দাগুলো সরিয়ে দিল। যারার চোখে মুখে সূর্যের আলো লাগতে চোখটা কুঁচকে আসে, তার নড়ে চড়ে ওঠে, চোখটা মেলে। বীরকে রুমে দেখে উঠে বসলো। বীর মুখে হাসি ফুটিয়ে বলে, সুইট মর্নিং জানেমান, ইটস রিটার্ন মর্নিং ফর ইয়োর মাফিয়া অফিস। বীর বিছানার কাছে এসে যারার সামনে মুখটা রেখে বলে, দেখো সকালটা মিষ্টি হোক বা তিতা, তোমার জন্য খাবার নিয়ে ওপরে এসেছি, কারণ তোমার পায়ে ব্যথা, চলো একসাথে খাবো। আমার পায়ের ব্যথার জন্য আপনি দায়ী, আপনি গুলি করেছিলেন, এখন আবার দরদ দেখাচ্ছেন। তোমাকে আঘাত যেমন আমি করব, তোমার আঘাতে মলমটাও আমি দিয়ে দিব। দরকার নেই আমার এই মলমের। বীর যারার থুতনিতে হাত রেখে বলে, একটা কথা কান খুলে শুনে রাখো। যারা বীরের হাতটা ছাড়িয়ে দেয়। বীর ইচ্ছা করেই ছেড়ে দিল। তারপর বলে ওঠে, তুমি চাও বা না চাও, তুমি আমারই থাকবে। আমার থেকে দূরে যাওয়ার শাস্তি হবে ভয়ানক, আর আমার কাছে থাকার শাস্তিটা হবে সুখের। আমার কথা মতো চললে এই হৃদয়ে আগলে রাখবো তোমাকে চিরতরে জানেমান।